আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ শুক্রবার ১০ বৈশাখ, ১০ রমজান, ২৩ এপ্রিল। বাংলাদেশ বেতার খবর পড়ছে শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বার্ষিক ১০,০০০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠন সহ ৪ দফা সুপারিশ। মেট্রো রেলের নির্মাণ কাজের অগ্রগতি ৬১.৪৯%, জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ট্র্যাকে বসানো হয়েছে প্রথম কোচ। হেফাজতে ইসলামের মতো ভণ্ড ও মিথ্যাবাদীদের পক্ষে বিবৃতিদাতারাও তাদের সমপর্যায়ের, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চলতি বোরো মৌসুমে দেশে অতিরিক্ত ১০ লাখ টন ধান উৎপাদন হবে, কৃষিমন্ত্রীর আশাবাদ। দেশে করোনা ভাইরাসে আরও ৯৮ জনের মৃত্যু। বাংলাদেশে উৎপাদিত হবে রাশিয়ার স্পুতনিক ভি করোনা ভ্যাকসিন, চুক্তি স্বাক্ষর। ২০৩০ সাল নাগাদ কার্বন নির্গমনের হার অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করল যুক্তরাষ্ট্র। এবং ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ গতকালের ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে আবার প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবে আজ। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতৃবৃন্দের কাছে ৪ দফা সুপারিশ পেশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে জলবায়ু সংক্রান্ত বিশ্ব নেতৃবৃন্দের ভার্চুয়াল সম্মেলনে ধারণকৃত বক্তৃতায় গতকাল তিনি এসব সুপারিশ পেশ করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সবুজ জলবায়ু তহবিলে অর্থ যোগানের অঙ্গীকার পূরণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। উন্নয়নশীল দেশগুলোকে অভিযোজন ব্যবস্থার দিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। Ensuring the annual target of $100 billion which should be balanced. জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বার্ষিক ১০,০০০ কোটি মার্কিন ডলার সহায়তার মধ্যে অভিযোজন ও নিরসনে ৫০% হারে ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বের অর্থনৈতিক শক্তিধর দেশসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতগুলোকেও জলবায়ু তহবিল ও উদ্ভাবনী ক্ষমতা নিয়ে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। সবুজ অর্থনীতি ও কার্বন হ্রাস প্রযুক্তি এবং বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। And carbon neutral technologies with provision to technology transfer among nations. শেখ হাসিনা বলেন, করোনা মহামারী দেখিয়ে দিয়েছে যে কোনো বৈশ্বিক সংকট কেবল সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মোকাবেলা করা সম্ভব। এই সম্মেলন আহ্বানের জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বলেন, Despite being a climate vulnerable country with resource constraints, Bangladesh has emerged as a global leader. জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ অপেক্ষাকৃত কম দায়ী হলেও সীমিত সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিযোজন ও নিরসন কর্মকাণ্ডে বিশ্বে নেতৃত্ব স্থানে রয়েছে। সরকার প্রতি বছর এক্ষেত্রে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার খরচ করছে, যা দেশের মোট জিডিপি প্রবৃদ্ধির প্রায় ২.৫%। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা দেশের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। Worsened our vulnerability.
বাংলাদেশ কার্বন নির্গমন হ্রাসের জন্য বিভিন্ন উন্নত উপায় ব্যবহার করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতীয় নির্ধারিত অবদান এনডিসি এবং অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে বিদ্যমান পদ্ধতির পাশাপাশি নতুন নতুন খাত উদ্ভাবন করছে বাংলাদেশ। 2021 সালের জুন মাস নাগাদ এ ব্যাপারে একটি মানসম্পন্ন কর্মপরিকল্পনা পেশ করার চিন্তাভাবনা করা হচ্ছে। বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই উপলক্ষে জনগণ দেশব্যাপী 3 কোটি গাছের চারা রোপণ করছে এবং সরকার স্বল্প কার্বন নির্গমনে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করেছে। শেখ হাসিনা বলেন, ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং V20 সভাপতি হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশসমূহের স্বার্থ রক্ষার দিকে গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয় বাংলাদেশ স্থানীয়ভাবে অভিযোজন বিষয়ক নানা সমাধান খুঁজে দেখছে বলেও জানান তিনি। জো বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ 40টি দেশের নেতৃবৃন্দকে সম্মেলনে আমন্ত্রণ জানান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজে সার্বিক অগ্রগতি শতকরা 61.49%। তিনি গতকাল সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে কথা জানান। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52% এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা 52.22%। পরে মন্ত্রী বিআরটিসি ও বিআরটি এর গোপালগঞ্জ জোনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মত বিনিময় সভায় যোগ দেন। গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এই জোনের অধীন সড়কগুলোতে সারা বছরই রক্ষণাবেক্ষণ এবং মনিটরিং আরো জোরদার করতে হবে। নতুন যে প্রকল্প টুঙ্গিপাড়া থেকে এগুলো যথাযথ নজর দিতে হবে এবং কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। যারা ঠিকমতো কাজ করবে না, কাজ বিলম্বিত করবে, তাদের জবাবদিহি করতে হবে, কন্ট্রাক্টর হোক, প্রকৌশলী হোক। রাজধানীর দিয়াবাড়ির বার্জ থেকে আনলোড করে ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের কোচ। গতকাল তোলা হয়েছে সেটের 3টি বগি, বাকি 3টি কোচ তোলা হবে আজ। গত বুধবার ঢাকায় এসে পৌঁছায় মেট্রো রেলের প্রথম চালান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। গত 4 মার্চ জাপানের কোবে বন্দর থেকে যাত্রা শুরু করে মেট্রো রেলের প্রথম সেটবাহী জাহাজ। 31 মার্চ এসে মোংলা বন্দরে পৌঁছায় জাহাজটি। এরপর বগিগুলো খালাস করে বড় দুটো বার্জে তুলে দিয়াবাড়ির রুস্তমপুর ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। বুধবার সন্ধ্যায় 6টি বগিবাহী বার্জ দুটো পৌঁছানোর পর বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয় বগি নামানোর কাজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী 2 মাসে 19 ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষেই এগুলো লাইনে তোলার কাজ শুরু হবে। এজন্য ইতালি থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ যন্ত্র, যেমনটি বলছিলেন ঢাকা মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপক আরিফুর রহমান। 19টা টেস্ট আছে যেটা করতে হবে, আর অন্যান্য যেগুলো আছে ইন্টারনাল সেগুলো আলাদাভাবে আমরা করব। সার্বিক কোচ, প্রতিটি কোচ ইন্সপেকশন হওয়ার পরে এটি একটি ট্রেন ফরমেশন হবে 6 কোচের। আপনারা জানেন 6টা কোচ নিয়ে একটা মেট্রো ট্রেন সেট হবে। সেই 6টি কোচের আমরা পুরো একটা ফুল ট্রেন ফরমেশন হবে। তার আবার বিভিন্ন টেস্ট আছে। সেই রকম এগুলো টেস্ট করে আমরা বিভিন্ন ধরনের যখন কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে। 2017 সালে জাপানের একটি প্রতিষ্ঠানকে 24 সেট ট্রেন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। এ পর্যন্ত শেষ হয়েছে 5 সেট ট্রেন নির্মাণ। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে এসে পৌঁছাবে আরো 5 সেট। শোভন ইসলাম, বাংলাদেশ বেতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভণ্ড ও মিথ্যাবাদীদের পক্ষে যারা বিবৃতি দেয় তারাও সে পর্যায়ে পড়ে। হেফাজতে ইসলামের নেতাদের মুক্তির দাবিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। গতকাল রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত এক ওয়েবিনারে বক্তব্য দান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী কথা বলেন।
হেফাজতের নেতারা যে নষ্ট এবং ভণ্ড সেটি আজকে প্রমাণিত। কারণ মামুনুল কাণ্ডে মামুনুলের অনৈতিক অনইসলামিক কর্মকাণ্ডকে যেভাবে হেফাজতের নেতারা তড়িঘড়ি করে বসে তারা বৈধতা দিল, ইসলামের আলোকে বৈধতা দিয়েছে নাউজুবিল্লাহ। এবং একই সাথে হেফাজতের নেতৃত্বে তারা যেভাবে সমগ্র বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি, গাড়ি ঘোড়া পুড়িয়েছে, ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছে, রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, তারা ফায়ার স্টেশনে হামলা চালিয়েছে, পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে, রাস্তার উপর চলাচলের মহাসড়কের উপর দেওয়াল তুলে দিয়েছে। এই কর্মকাণ্ডকে যেভাবে তারা আবার অস্বীকার করছে হেফাজত, যেগুলো দিবালোকের মতো সত্য। সুতরাং এই নষ্ট এবং ভণ্ড মিথ্যাবাদীদের যারা তাদের পক্ষ নিয়ে বিবৃতি দেয়, তারা নষ্ট এবং ভণ্ডর পর্যায়ে পড়ে। দেশে গত বছরের তুলনায় চলতি বছরে 1,20,000 হেক্টরের বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, ফলে উৎপাদন বাড়বে প্রায় 10 লাখ মেট্রিক টন। গতকাল অনলাইনে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন। সভায় উল্লেখ করা হয়, দেশে এবছর বোরো থেকে চাল উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা হচ্ছে 2,05,00,000 মেট্রিক টন। আর এজন্য চলতি বছরে বোরো আবাদের আওতায় নির্ধারিত জমির পরিমাণ ধরা হয়েছে 48,05,200 হেক্টর, কিন্তু বোরো আবাদ হয়েছে 48,83,760 হেক্টর জমিতে। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, গত বছর হাওরের ধান কাটার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেভাবে এবছরও পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে হাওরে ধান কাটার জন্য শ্রমিকের কোনো সংকট নেই। একই সাথে এবছর কম্বাইন্ড হারভেস্টার রিপার সহ পর্যাপ্ত ধান কাটার যন্ত্র হাওরে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাশিয়ার সঙ্গে যৌথভাবে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ। তবে দেশটির সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা কিনবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে. আব্দুল মোমেন গতকাল গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান। আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের যে চাহিদা সেটা রাশিয়া পূরণ করতে পারবে না, এজন্য তারা টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। তারা জানিয়েছে, যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে, টিকা উৎপাদনের ফর্মুলা গোপন রাখা হবে, এই শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট www.betar.gov.pt তে। বাঙালি বীরের জাতি, 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি রৌনক জাহান। করোনা ভাইরাসের দ্রুত বিস্তার রোধের লক্ষ্যে সারা দেশে আরও 1 সপ্তাহের জন্য বর্ধিত কঠোর লকডাউন গতকাল থেকে শুরু হয়েছে। 14 এপ্রিল সকাল 6টা থেকে কার্যকর লকডাউন গত বুধবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। পূর্ব ঘোষিত লকডাউনে মোট 13টি নির্দেশনা প্রদান করা হয়। একই নির্দেশনা চলমান লকডাউনেও বহাল থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগামী 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট পরিচালনা ও ব্যাংক চালু রাখা সহ পূর্ববর্তী সকল বিধিনিষেধ বলবৎ থাকবে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। দেশে করোনা ভাইরাসে একদিনে আরো 98 জন মারা গেছে। এ নিয়ে এই মহামারীতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,781 জনে। গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় 27,429টি নমুনা পরীক্ষা করে 4,014 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 7,36,074 জনে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 30,83,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 14,52,00,000-এর বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 12,32,00,000-এর বেশি সুস্থ হয়েছেন। ভারতের রাজধানী নতুন দিল্লির 6টি হাসপাতালে অক্সিজেন সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং অন্য হাসপাতালগুলোতেও অল্প কয়েক ঘন্টা চালানোর মতো মজুত রয়েছে। অক্সিজেনের অপেক্ষায় থেকে লোকজন মারা যাচ্ছে। হাসপাতালগুলোর সকল ইন্টেনসিভ কেয়ার বেডের 99% বেশি পূর্ণ হয়ে গেছে। 24 ঘন্টায় ভারতে আরও 3,14,835 জন সংক্রমিত হয়েছে। বিশ্বের যে কোনো দেশের চেয়ে একদিনের সংক্রমণের এটি সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে আরও 2,104 জন মারা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক শীর্ষ সম্মেলনে বলেছেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলার ক্ষেত্রে আমরা এখন এক চূড়ান্ত দশকে পৌঁছে গেছি। যুক্তরাষ্ট্র 2030 সাল নাগাদ কার্বন নিঃসরণ 50 থেকে 52% হ্রাস করার অঙ্গীকার করেছে। বিশ্বের 40 জন নেতার এই ভার্চুয়াল সামিটে দেয়া এই নতুন টার্গেট নেতৃবৃন্দের পূর্ববর্তী প্রতিশ্রুতির দ্বিগুণ। তবে বিশ্বের দুটি বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ ভারত এবং চীনের নেতৃবৃন্দ এ বিষয়ে নতুন করে কোনো প্রতিশ্রুতি দেননি। রাশিয়ার কারারুদ্ধ বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনির চিকিৎসকরা অবিলম্বে তার অনশন ধর্মঘট শেষ করতে তাঁর প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, অন্যথা তার মৃত্যু হতে পারে। এক বিবৃতিতে চিকিৎসকরা জানান, গত 20 এপ্রিল তার চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার পর এর ফলাফল তাদেরকে দেখানো হয়। তারা বলেন, তার অনশন ধর্মঘট আরও কিছু সময়ের জন্য অব্যাহত থাকলে আমাদের কারো পক্ষে শিগগিরই তার চিকিৎসা করা সম্ভব হবে না। এদিকে নাভালনির মুক্তি দাবি করে হাজার হাজার রাশিয়ান র্যালি বের করেছে। আবারও দেশের খবর। মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশকে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে থার্ড প্র্যাগমেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট বিষয়ক একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই তহবিল বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ আধুনিকায়ন, শ্রমিকদের সুরক্ষা প্রদান ও অভিঘাত মোকাবেলায় সক্ষমতা জোরদারকরণের পাশাপাশি দুস্থ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবহৃত হবে। এখন শুনুন কৃষি সংবাদ। করোনাকালীন সময়ে সকল ধরনের পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও মালামাল পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে পঞ্চগড় ঢাকা রুটে সোমবার থেকে শুরু করেছে সবজিবাহী ট্রেন চলাচল। পঞ্চগড় জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে জেলা প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ের সমন্বয়ে সবজিবাহী ট্রেন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বিস্তারিত শুনুন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। চলমান লকডাউনে নিত্য প্রয়োজনীয় পচনশীল পণ্যের সরবরাহ নির্বিঘ্ন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পণ্যের অপচয় রোধে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে ঢাকা রুটে চালু হলো বিশেষ পার্সেল ট্রেন। কৃষক ও কৃষিপণ্য ব্যবসায়ীরা কোন রকম চার্জ ছাড়া 25% হ্রাসকৃত মূল্যে এই পার্সেল ট্রেনে পণ্য প্রেরণ করতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। ঠাকুরগাঁয়ের কৃষক হুমায়ুন কবির বলছিলেন, এই ট্রেন চালু হওয়ায় লকডাউনে তাদের পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি কমে গেল। লকডাউন অবস্থায় যে বাজারের সমস্যা, যে ঢাকা যাবে মালগুলো যাইতে পারতেছে না, এখন যেহেতু ট্রেনে মালগুলা নিয়ে যাবে আমরা লাভবান হবো। এই কারণে আমাদের মালগুলা এই লকডাউনের মধ্যে বিক্রি করতে পারতেছি। এই ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তিনি জানান, ট্রাকে পণ্য পরিবহনে যে সমস্যার মুখোমুখি হতে হতো এই বিশেষ পার্সেল ট্রেন তা থেকে মুক্তি দেবে। আমরা ট্রাকে করে মাল ঢাকায় বা অন্যান্য অনেক জায়গায় পাঠাই, তো ট্রাকে জঞ্জাটের কারণে মাল যাইতে সময় লাগে, অনেক ক্ষতিগ্রস্ত হয়। ট্রেন চালু হয়েছে, ট্রেনে আমাদের সুবিধা বেশি এবং মালটা সময় মতো বাজারে যায় পৌঁছাইতে পারে, খরচও কম। পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। খুব সাশ্রয়ী মূল্যে আমাদের কৃষকরা সরাসরি শুধু পঞ্চগড় না, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সব জায়গা থেকেও কৃষকরা সরাসরি পার্সেল ট্রেনের মাধ্যমে ঢাকায় পৌঁছাতে পারছেন। কৃষকদের সাথে কথা বলেছি যে তারা অন্য যেভাবে তাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে যান ঢাকায়, সেই তুলনায় এটি অনেক সাশ্রয়ী হয়। কৃষকরা খুব ইতিবাচক সাড়া দেখিয়েছেন। তারা আমাকে জানিয়েছেন যে এটা যেহেতু তাদের অন্যান্য যে মাধ্যমে তারা তাদের কৃষি পণ্যগুলো নেন না কেন, তার তুলনায় এটি অধিকতর নিরাপদ। 40 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 4টি ওয়াগনের এই বিশেষ পার্সেল ট্রেন শনি, সোম ও বুধবার পঞ্চগড় থেকে বেলা 1টায় ঢাকার উদ্দেশ্যে এবং প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল 6টায় পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করছে। বাংলাদেশ রেলওয়ে এর আগেও বিভিন্ন সময়ে আম, গৃহপালিত পশু সহ বিশেষ বিশেষ পণ্য আনা নেওয়ার কাজে পার্সেল ট্রেন পরিচালনা করেছিল। স্মৃতিরানী সরকার, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। খেলার খবর। ক্রিকেট। ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ গতকালে 4 উইকেটে 474 রান নিয়ে আবার প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করবে আজ। বাংলাদেশ সময় সকাল 10:30টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার ধারা বিবরণী সরাসরি প্রচার করবে। এদিকে আজ চেন্নাইয়ে IPL T20 ক্রিকেট টুর্নামেন্টে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল মুম্বাইয়ে টুর্নামেন্টের একমাত্র খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসকে 10 উইকেটে পরাজিত করে। ইফতার ও সেহরির সময়সূচি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 27 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 5 মিনিটে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:30 এবং সূর্য অস্ত যাবে 6:23। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বার্ষিক 10,000 কোটি মার্কিন ডলারের তহবিল গঠন সহ 4 দফা সুপারিশ। মেট্রো রেলের নির্মাণ কাজের অগ্রগতি 61.49%, জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ট্রাকে বসানো হয়েছে প্রথম কোচ। হেফাজতে ইসলামের মতো ভণ্ড ও মিথ্যাবাদীদের পক্ষে বিবৃতিদাতারাও তাদের সমপর্যায়ের, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চলতি বোরো মৌসুমে দেশে অতিরিক্ত 10 লাখ টন ধান উৎপন্ন হবে, কৃষিমন্ত্রীর আশাবাদ। দেশে করোনা ভাইরাসে আরো 98 জনের মৃত্যু। বাংলাদেশে উৎপাদিত হবে রাশিয়ার স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন, চুক্তি স্বাক্ষর। এবং ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ গতকালের 4 উইকেটে 474 রান নিয়ে আবার প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করবে আজ। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট www.betar.gov.bd তে। খবর শেষ হলো।